নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বাংলা নেট সেটের ইউনিট 6-এর যে পরীক্ষা পর্ব চলছিল এবং চলছে, সেইখানে জনা যে নাটকটার পরীক্ষা হয়েছে তার উত্তর আলোচনা করব। সঠিক উত্তর কি হবে? আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে নিন, আর যারা পরীক্ষাটা দেননি আমি বলবো আগে পরীক্ষাটা দিয়ে নিন, তারপরে আমার উত্তরের সঙ্গে আপনাদের উত্তর মিলিয়ে দেখে নেবেন সঠিক কিনা। প্রথম প্রশ্নে চলে যাই। বলা হয়েছিল নিম্নলিখিত তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম এবং দ্বিতীয় তালিকা মেলাতে বলা হয়েছিল, মানে ব্যাপারটা এই দুদিক মেলাতে হবে। আচ্ছা, প্রথম একের এক হচ্ছে রাজবাটির কক্ষ। তাহলে রাজবাটির কক্ষ আমরা দু জায়গায় পাচ্ছি, এটাও পাচ্ছি, এক পাচ্ছি, তিন পাচ্ছি, কিন্তু দেখুন প্রত্যেকটা জায়গায় একই অপশন। তার মানে এটা আমরা ইজিলি বুঝতে পারছি এটার এই অপশনই হবে। অপশন আমাদের অলওয়েজ খেয়াল করতে হবে। এরপরে চলে আসছি একের তিন। একের তিন চলে আসছে পাণ্ডব শিবির, তাই তো? একের তিন পাণ্ডব শিবির, যেখানে আমরা কৃষ্ণ অর্জুন এদেরকে কথা বলতে শুনবো। তাহলে প্রথমটা এক, পরেরটা হয়ে গেল দুই। নেক্সট দেখে নিই তিনের এক হচ্ছে অপশন মায়া কানন হচ্ছে তিনের একের না আমরা সব থেকে বেশি গান পাবো, এই জায়গাগুলো মনে রাখতে হবে। সব থেকে জননাটকের সব থেকে বেশি গান কোন কোন জায়গাতে রয়েছে? তৃতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্ক, মায়া কানন। ঠিক আছে, যেখানে আমরা রতি, কাম এদের গান পাবো, নায়িকা চরিত্র পাবো, সখীদের গান পাবো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে পাবো। তাই খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে তিনের এক, মায়া কানন। নেক্সট হচ্ছে চারের তিন হচ্ছে রাজবাটির কক্ষ। তার মানে হয়ে গেল একেরটা এক, এরটা এক, বি এরটা দুই, চার তিন, মানে গ গ হবে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাই। নিম্নলিখিত প্রশ্নটির মন্তব্য যুক্তি বিচার করো। কি বলছে? জনা নাটকটি 9ই পৌষ 1300 সাল মিনার্ভা থিয়েটারে অভিনীত হয়। হ্যাঁ, ঠিক। জনা গ্রন্থাগারে প্রথম প্রকাশিত হচ্ছে 1894 খ্রিস্টাব্দ, সঠিক। তার মানে দুটোই ঠিক, মন্তব্য যুক্তি দুটোই ঠিক। এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। 3 নম্বরে চলে যাই। জনা নাটকের 5টি অঙ্কের গর্ভাঙ্ক। এবার 5টি অঙ্ক তো রয়েছে, এবার তার যে গর্ভাঙ্ক গুলো সেগুলো কি কি এবং ভাগ করে 5, 8, 4, 5, 3, তাই তো? ক 5, 8, 4, 5, 3, এটা হবে সঠিক উত্তর। নিম্নলিখিত তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করে দাও, অর্থাৎ এর সাথে একে মেলাতে হবে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন। কে অভিনয় করেছিল প্রবীর চরিত্র নিয়ে, কে অভিনয় করেছিল শ্রীকৃষ্ণ ক্যারেক্টারে, এইগুলো কিন্তু ভীষণ খেয়াল রাখতে হবে। আচ্ছা, দেখে নি। প্রবীর চরিত্রে অভিনয় করেছিল হচ্ছে সুরেন্দ্রনাথ ঘোষ, মানে এরটা হচ্ছে এক। ঠিক আছে, এবার দেখুন এরটা যখন এক হলো তার মানে গ এবং ঘ দুটো অপশন বাদ চলে গেল, এখানে হবে না। আপনি যদি শিওর থাকেন যে প্রবীর চরিত্রে অভিনয় করেছিল সুরেন্দ্রনাথ ঘোষ, তার মানে গ এবং ঘকে আমরা বাদ দিতে পারলাম। ঠিক আছে, এরপর পরবর্তী নীলোদ্ধর চরিত্রে কে অভিনয় করেছিল দেখা যাক। নীলোদ্ধর চরিত্রে আমরা অভিনয় করতে দেখছি হচ্ছে হরিভূষণ ভট্টাচার্য, মানে বিয়েরটা হচ্ছে 3। তাহলে এরটা হচ্ছে এক, বিয়েরটা হচ্ছে 3, মানে এখন অবধি ক্ষয়ের সঙ্গে আমরা মিল পেয়েছি। ঠিক আছে, তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণ অভিনয় করেছিলেন, শ্রীকৃষ্ণ চরিত্রে অভিনয় করেছেন ঠাকুরদাস চট্টোপাধ্যায়, এবং মহাদেব চরিত্রে অভিনয় করেছিলেন শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মানে অপশন খ হবে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাই, আরেকবার দেখে নিন, বা আপনারা এটা স্ক্রিনশট নিতে পারেন, নোট ডাউন করে রাখতে পারেন। 5 নম্বরে চলে যাই। নাটকটা শুরু হয়েছে যে চরিত্রের উক্তির মাধ্যমে। আবার আমি উক্তি দিয়ে প্রশ্ন করেছি, প্রথম উক্তি কার ছিল? প্রথম উক্তি নীলোধ্বজের ছিল। ঠিক আছে, 6 নম্বর প্রশ্নে নিম্নলিখিত প্রশ্নটি শুদ্ধ মন্তব্য বিচার করো। আচ্ছা, দেখা যাক কি বলছে।
আশা তব পুরিবে অচিরে, অগ্নি বলেছে নীলধ্বজকে। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটা একটু বলে রাখি। জনা নাটকের একদম শুরুতে আমরা দেখব যে নীলধ্বজ, জনা, প্রবীর এবং মানে সোহা, এরা চারজন অগ্নির কাছে কোথাও কিছু বর চাইছে এবং অগ্নি তাদেরকে মানে সেই বর পূরণ হওয়ার কথা বলছে। এবং সেখানে একজনকে বলছে আশা তব পুরিবে অচিরে, আরেকজনকে বলছে মম বরে পূর্ণকাম হইবে নিশ্চয়। এইগুলো কোনটা কাকে বলছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি কিন্তু সেই জায়গা থেকেই প্রশ্নটা দিয়েছি। আচ্ছা, শীঘ্র তব পুরিবে বাসনা, শীঘ্র তব পুরিবে বাসনা অগ্নি বলেছে জনাকে। না, অগ্নি কিন্তু জনাকে এই কথাটা বলেনি। ঠিক আছে। মম বরে পূর্ণকাম হইবে নিশ্চয় অগ্নি বলেছে সোহাকে, এটাও ভুল। এবং লক্ষ্মী জনার্দন করেছে অর্পণ তোমা, এটাও ভুল। দেখুন, এটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে লক্ষ্মী জনার্দন অর্পণ করেছে অগ্নিকে। কে মানে কাকে অর্পণ করেছে? সোহাকে অর্পণ করেছে। সুতরাং অগ্নি এই কথাটা সোহাকে বলতে পারে, কখনো প্রবীরকে বলতে পারে না। তাই হয়ে গেল ভুল। তার মানে একটা ঠিক পেলাম, বাকি ভুল পেলাম। তাহলে উত্তর কি দাঁড়িয়ে গেল? উত্তর ঘ, এ শুদ্ধ, বিসিডি অশুদ্ধ। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 6 নম্বরের প্রশ্ন কিন্তু। সাথে চলে যাই। নিম্নলিখিত তালিকা দুটির মধ্য থেকে সামঞ্জস্য বিধান করে লেখো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পাচ্ছি গান এবং কে কি গান গাইলো। ভালো কথা। দেখুন, ওভাবে মনে না থাকলেও যদি আমরা গানগুলো পড়ি না, তাহলেও আমরা রিলেট করতে পারবো যে এই গানটা কে গাইতে পারে। ঠিক আছে। যেমন প্রথম যে গানটা, প্রাণ কেমন কেমন করে সজনী, এই গানটা কারা গাইবে? নিশ্চয়ই এটা ভৈরব গান হতে পারে না। মনে হতে পারে হয় কামরতি গাইবে, আদারওয়াইজ সখীগণ গাইবে, তাই তো? আবার হরি 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 মদন মোহন, এই যে গানটা রয়েছে হরি 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 মদন মোহন, বিয়ের গানটা, বিয়ের গানটা কারা গাইতে পারে? কামরতি বা সখীগণের মুখে আমরা শুনবো না। তাহলে এইভাবে কিন্তু আমরা এলিমিনেট করতে পারি। তারপর ভালোবাসি তাই বসি সেথায়, এই যে গানটা, এই গানটা কিন্তু কামরতির মুখে শুনতে পাই আমরা 3-এর 1-এ। তাহলে এটা আমরা এর সাথে মিলিয়ে দিলাম। ঠিক আছে। সি এরটা হয়ে গেল 4। এবার আমি উত্তরটা বলি। উত্তরটা হবে হচ্ছে ক। কেন বলছি? এর হবে 2, অর্থাৎ সখীগণ এই গানটা করছে প্রাণ কেন কেমন কেমন করে সজনী। সখীগণের কাছে গানটা আমরা পাচ্ছি যখন সম্ভবত প্রবীর পৌঁছয়নি মদন মঞ্জরির কাছে, সেই সময় সখীগণ গানটা করছে। নেক্সট পাচ্ছি হচ্ছে বিয়েরটা হবে 1, প্রমথগণ গান করছে হরি 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 মদন মোহন, এবং এটা তো কামরতি পেলাম, এবং এটা হচ্ছে ভৈরব গান, অর্থাৎ 7-এরটা হবে ক। জনা নাটকে অনুকূল চন্দ্র বটব্যাল যে যে চরিত্রে অভিনয় করেছে, আমি বলেইছি নাটক যখন আপনারা পড়বেন কে কোন চরিত্রে অভিনয় করেছে, অর্থাৎ প্রথম অভিনয় কারা কারা করেছেন, এটা কিন্তু মনে রাখতে হবে। এর সঠিক উত্তর হবে অনুশাল্য এবং উলুক। অনুশাল্য এবং উলুক ক্যারেক্টারে অভিনয় করেছেন একজনই, তিনি হচ্ছেন অনুকূল চন্দ্র বটব্যাল। নেক্সট আসি, জনা নাটকে কটি অঙ্ক গর্ভাঙ্ক, এটা তো বোধহয় খুব সোজা একটা প্রশ্ন আমি করেছি। সেটা হচ্ছে 5টা অঙ্ক 25টা গর্ভাঙ্ক। জনার উদ্দেশ্য হইতেছে হরিভক্তি, গঙ্গা ভক্তি ও মাতৃভক্তি প্রখ্যাপন, যে এই উক্তি করেছেন। এটা হয়তো আপনাদের ইনফরমেশনটা না জানাই থাকতে পারে, এটা সঠিক উত্তর কিন্তু হবে ডক্টর সুকুমার সেন এই উক্তি করেছেন। পরবর্তী প্রশ্নে যাই। নিম্নলিখিত প্রশ্নটির মন্তব্য যুক্তি বিচার করো। কি বলছে? বলছে কল্পতরু তুমি যদি দেববৈশ্যা নর, উক্তিটা হচ্ছে নীলধ্বজের। আর যুক্তি কি বলছে? উক্ত উক্তিটি শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আচ্ছা, দেখা যাক এর উত্তর কি হবে। মন্তব্য কিন্তু ঠিক, কল্পতরু যদি তুমি দেববৈশ্যা নর, উক্তিটা হচ্ছে নীলধ্বজের, কিন্তু এটা কিন্তু শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলা হয়নি। তাই মন্তব্য ঠিক, যুক্তি ভুল। খ
হবে সঠিক উত্তর। 12 নম্বর হচ্ছে আমাকে তার কাছে নিয়ে যেতে পারো। এখানে তার কাছে বলতে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, অর্থাৎ কার কাছে যাওয়ার কথা বলা হয়েছে? জনার কথা কিন্তু বলা হয়েছে। 12 হচ্ছে জনা। পঙ্কজ বদন বঙ্কিম নয়ন, বক্তাকে কার কথা বলা হয়েছে, অর্থাৎ কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আমরা তো বুঝতেই পারছি। বঙ্কিম নয়ন পঙ্কজ বদন মানে শ্রীকৃষ্ণকেই উদ্দেশ্য করে বলা হয়েছে। কিন্তু এই কথাটা কে বলেছে? এই কথাটা কিন্তু সোহা বলেছে শ্রীকৃষ্ণের প্রতি, অর্থাৎ সোহার উক্তি শ্রীকৃষ্ণের প্রতি। 14 নম্বর প্রশ্নে চলে আসি। নিম্নলিখিত প্রশ্নটি অগ্নির উক্তিগুলো পরপর সাজাও। ঠিক ওই জায়গাটা যেটা আমি একদম প্রথমে বললাম যে পরপর যেগুলো বসবে, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা খুব সহজ। আশা তব পুরিবে অচিরে, এটা প্রথমে হবে, এ হবে প্রথম। তারপরে কি হবে? তারপরে হচ্ছে পরবর্তীকালে মম বরে পূর্ণকাম হইবে নিশ্চয়, এরপরে হবে হচ্ছে সি, এরপরে হবে হচ্ছে সি। কোথায় পাচ্ছি? এটা। তারপরে বি হবে শীঘ্র তব পুরিবে বাসনা, এটা হচ্ছে বি। শীঘ্র তব পুরিবে বাসনা এই কথাটা বলা হয়েছিল প্রবীরকে। আর মম বর্ণে পূর্ণকাম হইবে নিশ্চয় এই কথাটা বলা হয়েছিল জনাকে। তাহলে প্রথমে যখন অগ্নির কাছে এরা বর চাইতে গিয়েছিল আশা তব পুরিবে মানে অচিরে পুরিবে, নীলধ্বজকে এই কথাটা প্রথম বলেছিল অগ্নি, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে জনাকে বলা হয়েছিল, জনা চেয়েছিল কি যে গঙ্গাতে, শেষ পর্যন্ত আমরা সেটাই দেখতে পাই যে গঙ্গাতে সে বলিদান দেয়, সে যাকে বলে আমরা বলতে পারি এক কথায় সুইসাইড করে, বা যাই বলি না কেন, গঙ্গার কাছে প্রাণ দেয়, প্রাণ সমর্পণ করে। তো এই বর কিন্তু সে চেয়েছিল জনা, তখন কিন্তু সে বলেছিল মম বরে পূর্ণকাম হইবে নিশ্চয়, ঠিক আছে। তাহলে প্রথমে নীলধ্বজটা এলো, এরপর জনা বর চাইলো। নেক্সট এলো কিন্তু তাদের পুত্র অর্থাৎ প্রবীর। সে যখন চাইলো যে সে বীরের মতন মরতে চায় বা সে যুদ্ধ করতে চায়, তার যুদ্ধ করার শখ রয়েছে, তখন কিন্তু তাকে অগ্নি বলল শীঘ্রতব পুরিবে বাসনা। এইটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না, কারণ দেখুন প্রত্যেককে বর দিয়েছে, কাকে কি বলছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এ সি বি আমরা পরপর পেলাম। এমনি বলতে পারছি ক হবে উত্তর। তারপরে ই, তুমি তো কিছু চাইলে না, ঠিক আছে, ই। আর ডি হচ্ছে দুর্মুখ। আচ্ছা, তুমি তো কিছু চাইলে না এটা হচ্ছে মানে সোহাকে বলেছিল উদ্দেশ্য করে। তারপরে দুর্মূর্খ এটা হচ্ছে বিদূষককে বলছে। পরপর পরপর পেয়ে গেলাম আমরা। 15 নম্বরের দেখে নি, তুমি জ্ঞানী তোমার মুখে কথা সাজে না, কে বলছে তুমি জ্ঞানী তোমার মুখে এ কথা সাজে না? খ হবে অগ্নি এ কথা বলেছে বিদূষককে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তুমি প্রভু দাস মোরা সবে, নাটকে এই উক্তিটা কে করেছে? তুমি প্রভু দাস মোরা সবে উক্তিটা করেছে কিন্তু অর্জুন শ্রীকৃষ্ণকে। অগ্নির উক্তি, আবার অগ্নির উক্তি দিয়েছে পরপর সাজিয়ে লিখতে। অগ্নির উক্তি পরপর সাজাতে বলেছে, আমি উত্তরটা বলেই দিচ্ছি। প্রথমে হবে এ দুর্মূর্খ, এ। এরপরে চলে আসছে হচ্ছে বি তুমি জ্ঞানী তোমার মুখে কথা সাজে না, ঠিক আছে। নেক্সট কি চলে আসছে? ধন্য ধন্য তুমি দ্বিজোত্তম, এবং তারপরে বলছে দ্বিজোত্তম তুমি বিচক্ষণ, অর্থাৎ খ হবে সঠিক উত্তর, এ বি ডি সি। 18 নম্বর প্রশ্নে চলে আসি। কি বলছে দেখি। বলছে নাটকে উল্লিখিত নামগুলো পরপর, এক জায়গায় আমরা পরপর কতগুলো নাম পাবো সেগুলো দেওয়া। হয়তো আপাত অর্থে টাফ লাগতে পারে প্রশ্নটা, কিন্তু এরকম ধরনেরও দিতে পারে বলে আমি একটু কঠিনও দেওয়ার চেষ্টা করেছি সোজার থেকেও। হরি, প্রবীর, অর্জুন, দুর্যোধন, শিশুপাল, জরাসন্ধ এই প্রসঙ্গগুলো আমরা পাবো। তারপরে আসি মহাদেবের যে নাম নাটকে আমরা পাই, পরপর কি কি নামগুলো পেয়েছি। এই নামগুলো পেয়েছি কিন্তু এগিয়ে পিছিয়ে দিয়েছি আমি, কোনটা আগে কোনটা পরে। প্রথমে আমরা পেয়েছি বিশ্বনাথ, তারপর বিশ্বেশ্বর, তারপর গৌরীপতি, তারপর ভোলা। মা হয়ে মা মায়ের মনে ব্যথা দিও না জননী, মা হয়ে মা মায়ের মনে ব্যথা দিও না জননী, এটা হচ্ছে কিন্তু যখন জনা পূজা গৃহতে উপাসনা করছে সেই সময় গান রামকেলি যত, ঠিক আছে। 21 নম্বর প্রশ্নে চলে যাই। নিম্নলিখিত প্রশ্নগুলির মন্তব্য যুক্তি বিচার করো। কি বলছে?
প্রথম রক্ষক বিদূষকের মেশো আর দ্বিতীয় রক্ষক বিদূষকের পিসে, তাই তো? দুটোই কিন্তু উল্টো বলছে। প্রথম রক্ষক ছিল পিসে এবং দ্বিতীয় রক্ষক ছিল মেশো। পুরো ঘুরিয়ে দিয়েছে, উল্টো দিয়েছে, তাই প্রথম দ্বিতীয় মানে মন্তব্য যুক্তি দুটোই কিন্তু ভুল। পরের প্রশ্নে চলে যাই। চামুন্ডা রূপিণী রাজ্ঞী রুধির প্রয়াসী রাহুরূপী পুত্র গর্ভে ধরে মজাইল নীলোধ্বজ রাজে। এই কথাটা কে বলেছে? এই কথাটা কিন্তু মন্ত্রী বলেছে। নেক্সট হচ্ছে পঙ্কজ বদন বঙ্কিম নয়ন হরি বুঝি করে গেল ছল। এই কথাটা কিন্তু আমরা সোহার মুখে শুনতে পাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে ড্যাশ কবচ আমার কি মার নাম, অর্থাৎ এটা হচ্ছে প্রবীরের উক্তি। প্রবীর বলছে তার মায়ের নাম করা, অর্থাৎ জনাই হচ্ছে তার কবচ। জনাকে যদি সে প্রণাম করে তাহলে তার কোনো ক্ষতি হবে না, তাই মায়ের নাম কবচ আমার। 25 নম্বর প্রশ্নে চলে আসি। দ্বিতীয় অঙ্কের সপ্তম গর্ভাঙ্কের চরিত্রগুলো সাজাও। দ্বিতীয় অঙ্কের সপ্তম গর্ভাঙ্কে আমরা প্রথম পাবো শ্রীকৃষ্ণ, তারপরে পাবো ভীম, তারপর বৃষকেতু, তারপর অনুশাল্য। 25-এর সঠিক উত্তর হবে ক। 26-এ চলে আসি। 26 নম্বর এ অপমানে ফেটে যায় প্রাণ। নাটকে এই উক্তিটা যার। এই অপমানে ফেটে যায় প্রাণ, এ কথা কে বলছেন? ভীম। কোন অপমানে? যখন দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে প্রবীরের সঙ্গে যুদ্ধ করছে তারা, ভীম, বৃষকেতু, অনুশাল্য প্রত্যেকে, কিন্তু কেউই পেরে উঠছে না। মানে এতটাই মারাত্মক কি বলবো শক্তি প্রবীরের, সেখানে একটা ওরা মনে করছে একটা বাচ্চা ছেলের কাছে আমরা কোথাও হেরে যাচ্ছি। এত শক্তি কিভাবে আসে এই সাধারণ একজন মানুষের মধ্যে? তো সেক্ষেত্রে তা এবং অপমানিত হওয়া, অর্থাৎ যুদ্ধে এসে পারছে না একটা ছোট্ট ছেলের সঙ্গে, সেই ভেবে কিন্তু ভীমের মুখে এই কথাটা আমরা শুনতে পাই। 27 নম্বর হচ্ছে তিন পুরে নাহি বীর প্রবীর সমান। তিন পুরে নাহি বীর প্রবীর সমান কথাটা বলেছে অনুশাল্য। এই উক্তিগুলো খুব মনে রাখতে হবে। যুদ্ধক্ষেত্রে প্রবীর সম্পর্কে কে কি কমেন্ট করেছে, বোঝা গেল? এই উত্তরগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে কি পেলাম আমরা? 27 নম্বরের উত্তর হচ্ছে গ, অর্থাৎ অনুশাল্য কি বলছিল? তিন পুরে নাহি বীর প্রবীর সমান। তিন পুরে প্রবীরের মতন বীর কেউ নেই। স্বর্গ মর্ত পাতাল তিন পুর, তার মধ্যে প্রবীরের মতন বীর কেউ নেই। এই কথা কে বলেছিল? অনুশাল্য বলেছিল। খুব গুরুত্বপূর্ণ। 28 নম্বর নিম্নলিখিত প্রশ্নটির মন্তব্য যুক্তির যাচাই করো। বলছে কেন বিধু মুখে হাসি না নেহারি উক্তিটা প্রবীর করেছে নায়িকার উদ্দেশ্যে, আর ফিরে চাও সুহাসিনী উক্তিটা প্রবীর করেছে মঞ্জুরির উদ্দেশ্যে। দেখুন, আমি আগের দিনই পরীক্ষায় বলেছি যে এখানে আমরা প্রবীরকে দুটো মেয়েকে দেখবো রাগ ভাঙাতে, যাকে বলে সোজা কথা একদম পাতি কথায়। একটা হচ্ছে তার স্ত্রী মদন মঞ্জুরি, আর একটা হচ্ছে নায়িকা চরিত্র যার। কাকে কি বলে রাগ ভাঙাচ্ছিল এটা কিন্তু বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কেন বিধু মুখে হাসি না নেহারি এই উক্তিটা প্রবীর করেছে নায়িকার উদ্দেশ্যে না, এই উক্তিটা কিন্তু প্রবীর করেছিল মদন মঞ্জুরির উদ্দেশ্যে। তাহলে মন্তব্য কিন্তু ভুল পাচ্ছি আমরা। ফিরে চাও সুহাসিনী এইটা কিন্তু আবার নায়িকার উদ্দেশ্যে করেছিল, পুরো ঘুরিয়ে দেওয়া হয়েছে। একটু যদি জায়গাটা আমরা মনে রাখি যে কেন বিধু মুখে হাসি না নেহারি, অর্থাৎ ঘটনাটা কি ঘটেছিল যে প্রবীর অনেক সময় হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, তবুও সে মদন মঞ্জুরির কাছে আসছে না। মদন মঞ্জুরি ভীষণভাবে চিন্তিত, তার মনে নানান ধরনের মানে খারাপ ভাবনা আসছে প্রবীরকে নিয়ে যে তার কি হয়েছে। এরপর যখন দেখা যায় যে প্রবীর এসেছে এবং পরবর্তীকালে সে জানায় যে অর্জুনের যে ঘোড়া, অশ্বমেধের ঘোড়া, সেটাকে সে নিয়ে এসছে, এই বিষয়গুলো ওখানে ঘটেছিল ঘটনাটা। যারা নাটকটা পড়েছেন মনে আছে হয়তো। সেখানে কিন্তু আমরা মদন মঞ্জুরির মুখের হাসি মিলিয়ে যেতে দেখেছি। কেন? কারণ সে প্রবীরকে নিয়ে ভীষণভাবে টেন্স ছিল, তাই না? সে তার হাজবেন্ড, সে তার স্বামী, কি হয়েছে, তার কি বৃত্তান্ত, তার মুখে কোনো হাসি ছিল না, তার চোখের জল চলে এসেছিল, তাই তার মুখে হাসি থাকার কথা নয়, তাই তো? তাই এটা হাসি না নেহারি, আমরা এর সঙ্গে এভাবে যদি আমরা বিষয়টা মনে রাখি তাহলে কিন্তু
আমাদের মুখস্থ করতে হয় না, মুখস্থ করে কিন্তু কোনোদিন উত্তর করা যায় না, বিষয়টা বুঝতে হবে। তাহলে এটা মদন মঞ্জুরিকে উদ্দেশ্য করে বলেছিল। আর ফিরে চাও সুহাসিনী, অর্থাৎ নায়িকা, নায়িকা যে চরিত্রটা এখানে আমরা দেখতে পাই, নায়িকাকে পাঠানো হয়েছিল কেন? যাতে ঠিক যেরকম ভাবে কাহিনীতে আমরা বিভিন্ন দেখেছি যে উর্বশীকে পাঠানো হয়, মেনকাকে পাঠানো হয় ধ্যান ভাঙার জন্য, ঠিক তেমনি ভাবেও কোথাও নায়িকা চরিত্রটাকে এখানে পাঠানো হয়েছিল যাতে কি হয়, প্রবীরের যে এই যে তার যে যুদ্ধের যে বস্ত্র বলেছিল সেটা পরে থাকতে হবে, সেটা খুললে চলবে না, তাকে অন্য কোনো প্রলোভনে ফাঁদে পা পড়লে চলবে না। তো সেটা করার জন্য এটা শ্রীকৃষ্ণের প্ল্যান ছিল যাকে বলে। তো সেক্ষেত্রে কি হলো, এবং সে সুন্দরী স্বাভাবিকভাবেই, তাই জন্যই প্রবীর আকৃষ্ট হয় সেই নায়িকার প্রতি, এবং তার হাসি খুব সুন্দর, তাই ফিরে চাও সুহাসিনী, সে আর ফিরে চাইছে না, কোথাও অভিমান করেছে, কোথাও সে সরে আছে, তখন এই কথা আমরা বলতে শুনি। তাহলে আদতে কি দেখা গেল? আদতে দেখা গেল এখানে মানে যেটা বলা হচ্ছে মন্তব্য যুক্তি দুটোই ভুল। আচ্ছা, 29 নম্বরে চলে এলাম। তালিকা দুটো মেলাতে হবে, এটা তো সোজাই, কোনটার সাথে কোনটা আমরা মিলিয়ে ফেলি। আচ্ছা দেখে নি, প্রথমটা চলে আসছে 2-এর 7, 2-এর 7-এ আমরা কি দেখতে পাই? আচ্ছা, 2-এর 7-এ যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে রণস্থল। 2-এর 7 হচ্ছে রণস্থল, যুদ্ধ, তাই তো? 3-এর 1 আগেই আমরা মিলিয়েছিলাম এক জায়গাতে আরেকটা প্রশ্নে, সেটা হচ্ছে মায়া কারণ। ঠিক আছে, 3-এর 4 খুব গুরুত্বপূর্ণ জায়গা, ইম্পর্টেন্ট জায়গা। দেখুন একটা ব্যাপার খেয়াল করুন, এ বি সি ডি পরপর পরপর ক উত্তর হবে। এখানে আমি একটু বলে দিই কেন আমি এভাবে দিয়েছি। আপনাদের এটা বোঝাতে দিয়েছি আমাদের কি করতে হবে, অঙ্ক এবং গর্ভাঙ্কতে, বিশেষ করে যে অঙ্ক গর্ভাঙ্কে খুব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে, যেমন প্রবীরের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছে রণস্থল, খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যেটা 2-এর সাথে আমরা পাচ্ছি রণস্থল। 3-এর 1 গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ সব থেকে বেশি গান আমরা এখানে পাই। 3-এর 1-এ নায়িকা চরিত্রকে দেখতে পাই, কামরতিকে দেখতে পাই, এবং এখানেই আমরা দেখতে পাই যে প্রবীরের যে সাধনা ছিল যে সে যুদ্ধ করবে এবং সেটা ভঙ্গ হয় কোনো একটা কারণে, নায়িকা ক্যারেক্টারটা এর মধ্যে ঢুকে যাওয়ার ফলে শ্রীকৃষ্ণ প্ল্যানিং এ সাকসেসফুল হয়ে যায়। তাই 3-এর 1 খুব গুরুত্বপূর্ণ। 3-এর 4 মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা দেখব প্রবীর মারা যাচ্ছে এবং তার বুকেই মাথা রেখে মারা যাচ্ছে মদন মঞ্জুরি অর্থাৎ তার স্ত্রী, দুজনেই মারা যাচ্ছে সেই রণস্থলে। নেক্সট আমরা 5-এর 1 আরো গুরুত্বপূর্ণ, এখানে কৃষ্ণ দর্শন। এখানে আমরা দেখব বিদূষক এবং তার স্ত্রী, তাদের সঙ্গে কৃষ্ণের দর্শন হচ্ছে। কৃষ্ণ রাধা কৃষ্ণ যে রাধার যে অবতার, রাধার কৃষ্ণর যে অবতার বাঁশি হাতে, সেই বংশীধারী কৃষ্ণের অবতারকে তারা দেখতে পায়। তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ, তাই আমি এই জায়গাটা দিয়েছি। এই প্রশ্নটা দেওয়ার উদ্দেশ্য এটা বোঝাতে যে আমাদের কিন্তু এভাবে পড়তে হবে। পরেরটায় চলে আসি, নেক্সট অ্যান্ড লাস্ট, শেষ প্রশ্নে চলে এলাম। সেটা হচ্ছে ওলো সই দেখলো কত প্রাণ, গানটা কার কণ্ঠে শোনা যায়? ওলো সই দেখলো কত প্রাণ, নায়িকার কণ্ঠে কিন্তু গানটা শোনা যায়। খুব গুরুত্বপূর্ণ, যখন দেখা যাচ্ছে যে প্রবীর মান ভাঙানোর চেষ্টা করছে, বা আমরা এক কথায় বলতে পারি ইমপ্রেস করার চেষ্টা করছে নায়িকাকে, বা কোথাও ফ্লার্টিংও বলতে পারি আমাদের ভাষায়, কারণ আমাদের অত গুরুগম্ভীর ভাবে পড়লে তো হবে না, একদম যেভাবে আমরা বুঝি, আমরা যে কথা বুঝবো আমরা সেভাবেই নাটকটাকে বোঝার চেষ্টা করবো, তাহলে খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো। তো এখানে আমরা সেটাই দেখতে পারি, কোথাও কনভিন্স করানোর চেষ্টা করছে, তাই তো? এই যে বিষয়গুলো, তখন আমরা দেখতে পাই যে নায়িকা কি করছে, এই গানটা শোনা যায় যে ওলো সই দেখলো কত প্রাণ, মানে কথায় কথায় প্রাণ বাজি যাচ্ছে আমার জন্য, দেখ সখী তোরা, এরকম আর কি। তা 30-এর উত্তর হবে ক। ঠিক আছে, এই হচ্ছে। এরপরে আপনারা যদি চান আমি জনা নাটক থেকে আরো কিছু প্রশ্ন বানিয়ে আবার আমি পরীক্ষা নিতে পারি। ভীষণ ভীষণ আমি আরো এই নাটকগুলো কেন নিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ, দেখবেন প্রত্যেকবার পরীক্ষায় কিন্তু এখান থেকে কোনো না কোনো প্রশ্ন কিন্তু আসে। তাই ইম্পর্টেন্ট জায়গা আমাদের বুঝতে হবে, এবং সেই ইম্পর্টেন্ট জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সেটা বুঝতে হবে। সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে ট্র্যাকফুলি আমরা হ্যান্ডেল করব সেটাও বোঝার জন্য আমাদের কিন্তু এইভাবে পরীক্ষা দিতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। কোনো জায়গায় আমি যদি ভুলও বলে থাকি
অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই বলবেন। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের যথাযথ উত্তর দিই, এবং সেদিন না দিতে পারলেও একদিন লেট হলেও আমি কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। বা আপনাদের কমেন্ট অনুযায়ী যদি আমি বুঝি যে এটার আমাকে ক্লাস করানো প্রয়োজন, শুধুমাত্র কমেন্টে অ্যান্সার দেওয়া যাবে না, তখন কিন্তু আমি চেষ্টা করি সেটার একটা ক্লাস করাতে, যদি সেই কমেন্টটা বেশি পরিমাণে হয় বা এক দুজন যদি কমেন্ট করেন, তবুও আমি চেষ্টা করি সেই ক্লাসটাকে করিয়ে দেওয়ার। যাই হোক, মোট কথা এই হচ্ছে এর উত্তর। আপনারা দাগিয়ে নিন, আপনারা দেখে নিন, আশা করি আপনাদের উপকার হবে। ধন্যবাদ সকলকে।